আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, শুনতে পাচ্ছেন আমাকে। আমরা গতদিন রাইট ফর্ম অফ ভার্ব পড়া শুরু করেছিলাম। ইতি আক্তার আছেন, জি ওয়ালাইকুম আসসালাম। আপু শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আমরা শুরু করে দিব। আমরা জাস্ট আর 30-40 সেকেন্ড একটু ওয়েট করি, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। আচ্ছা, সব ঠিক আছে। ওকে, আমরা তাহলে শুরু করি। আমি গত ক্লাসে আপনাদের যে বিষয়গুলো আলোচনায় দেখিয়েছিলাম, আমি যদি একটু মনে করিয়ে দেই। আমরা গতদিন একটু পার্সন নাম্বার নিয়ে একটু কথা বলেছিলাম। পার্সন নাম্বারের পরে আপনাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে, এস বাই ইয়েস কখন হয়, এস না দিয়ে কখন ইয়েস দিতে হয়, ওয়াই কখন আই হয়ে তারপরে ইয়েস হয়, এই বিষয়গুলো সবগুলো দেখিয়েছি। এই অংশটা দেখানোর মূল কারণ ছিল যে অনেকে আছে যে এই অংশটা বুঝতে পারে না, এই জন্য আমি আসলে ক্লিয়ার করেছি। আজকে আমরা এখান থেকে শুরু করব এই রিলেটেড কিছু প্রশ্ন দিয়ে। এই রিলেটেড কিছু প্রশ্ন দেখি আমরা। আহ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুল রাইট ফর্ম অফ ভার্বের। একটু দেখেন, আমরা গতদিন অলরেডি এইটা পড়ে ফেলেছি। যে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ চিরন্তন সত্য হয়, হেবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসবশত এখনো করি, প্রতিনিয়ত করি, এবং সায়েন্টিফিক ট্রুথ যদি বৈজ্ঞানিক সত্য হয়, আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখবো, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তো এর যদি প্রথম একটা প্রশ্ন যদি আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে 36তম বিসিএস এর প্রশ্ন। একটু দেখেন, আমরা নিবন্ধনের প্রশ্ন দেখব। এই প্রশ্নটাতে কি বলেছে, আনসার কোনটা হতে পারে বলেন তো দেখি আপনারা। দেখেন, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। হ্যাঁ, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, যে পৃথিবী রাউন্ড দ্য সান, অ্যারাউন্ড দ্য সান একই কথা। রাউন্ড দ্য সান বললেও যা বোঝায়, অ্যারাউন্ড দ্য সান বললে তাই বোঝায়, চারদিকে, সূর্যের চারদিকে ঘোরে। এখন আহ, এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা আমরা সায়েন্টিফিক ট্রুথ বলতে পারি, এটা এখনো প্রতিনিয়ত হয়, তাই না? সো এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে লিখতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি লিখতে যাই, আমি মুভড লিখতে পারবো না, পাস্টে আমি লিখতে পারবো না। পাস্টে লিখলে অর্থ হইতো দ্য আর্থ মুভড, পৃথিবী ঘুরতো সূর্যের চারদিকে। প্রশ্ন আসবে যে ভাইয়া এখন কি তাহলে ঘুরে না? এখনো যেহেতু ঘুরে, পাস্টে দিতে পারবো না। হ্যাজ মুভড, প্রেজেন্ট পারফেক্টে কি বোঝায়? যখন হ্যাবের পরে, এই কথাটা কিন্তু খেয়াল করবেন, আরো অনেক জায়গায় লাগবে। হ্যাভ হ্যাজের পরে যখন ভার্ব থ্রি থাকে, এটা বোঝায় যে ওই কাজটা শেষ হয়ে গেছে, এই মাত্র শেষ হয়ে গেছে। ঠিক আছে, পৃথিবী ঘুরেছে অর্থাৎ ঘুরে ফেলেছে, ঘোরাটা হয়ে গেছে, আর হবে না, শেষ। তো পৃথিবী ঘুরেছে এরকম কিছু তো আমরা আসলে বলছি না, সো আমি কোনোভাবে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারছি না। উইল বি মুভিং, ঘুরতে থাকবে, ফিউচারে এটা আমি বলতে পারবো না, কারণ আমি যদি বলি যে ভবিষ্যতে ঘুরতে থাকবে, তাহলে প্রশ্ন আসবে যে ভাইয়া এখন কি তাহলে ঘুরে না? ভবিষ্যতে ঘুরতে ঘুরতে থাকবে, তাহলে এখন কি ঘুরে না? এখনো তো ঘুরতেছে। সো আমি ফিউচার লিখতে পারতেছি না। আর এখানে মুভ দিতে পারবো না, কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমার একটা অ্যাস লাগবে। সো এখানে এটি নাই, সো আমি ইউ আনসার করতে পারবো না। তাহলে আনসার হবে কি আমার? অবশ্যই এ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, আমি আশা করবো এটা আপনারা বুঝেছেন। আরেকটা প্রশ্ন দেখেন, এটা ছিল
38তম বিসিএস এর একটা প্রশ্ন। 38তম বিসিএস এর প্রশ্নটাতে বলছে যে হোয়েন ওয়াটার ড্যাশ, যখন পানি জমে যায়, খেয়াল করবেন, যখন পানি জমে যায়, ইট টার্নস ইনটু আইস, এটি বরফে পরিণত হয়, বরফ হয়ে যায়। যখন পানি জমে যায়, অর্থাৎ এটা একেবারে একটা মানে ন্যাচারাল বিষয় যে পানি জমে গেলেই সেটা কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। সুতরাং এটিকে আমরা সায়েন্টিফিক ট্রুথ বলতে পারি, চিরন্তন সত্য বলতে পারি, পানি জমে গেলে কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাকে লিখতে হবে। এখন হোয়েন ওয়াটার উইল ফ্রিজ, যখন পানি জমবে, জমবে না ভাই, যখন পানি জমে, যখন পানি জমে বরফ হয়ে যায়। সো আমি ফিউচারে লিখতে পারছি না, আমি পাস্টেও লিখতে পারছি না, এখানে উড আছে, পাস্টেও লিখতে পারছি না। ফ্রোজ মানে হচ্ছে এই ফ্রিজের পাস্ট ফর্ম হচ্ছে ফ্রোজ, আমি পাস্টেও লিখতে পারছি না, কারণ পাস্টে লিখলে হইতো যে যখন পানি জমে যেত তখন বরফে পরিণত হতো, এরকম কিছু তো বলছে না, বলছে যখন পানি জমে, প্রেজেন্ট, যেহেতু জমে এই জন্য আমাদের ফ্রিজিয়াস লিখতে হবে। ফ্রিজ হচ্ছে এখানে ভার্ব, আর ওয়াটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, একটা এস কি হয়েছে, যুক্ত হয়েছে, তাহলে হোয়েন ওয়াটার ফ্রিজেস, যখন পানি জমে যায়, ইট টার্নস ইনটু আইস, এটি বরফে পরিণত হয়, বরফে পরিণত হয়। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে একটা প্রিপজিশনের ব্যবহার শিখে রাখেন। ইনটু কখন হয়, ইনটুর অনেকগুলো ব্যবহার আছে, এর মধ্যে একটা ব্যবহার হচ্ছে যে যদি কোনো কিছু রূপের পরিবর্তন হয়, একটা রূপ থেকে যদি আরেকটা রূপে চলে যায়, তখন সেটি ইনটু দিয়ে বোঝাইতে হয়। ছিল পানি, হয়ে গেছে বরফ, এই যে রূপের পরিবর্তন ঘটেছে, এই রূপের পরিবর্তন বোঝাতে আমরা প্রিপজিশন ইনটু ব্যবহার করি। সো এই কারণে এখানে ইনটু হয়েছে, এটা আমরা একটু লিখে রাখবো যে যখন একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন বোঝায় তখন প্রিপজিশন ইনটু ব্যবহার করতে হয়, এটা অনেক সময় আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা, এখন শুনেন, আরো কয়েকটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, নিবন্ধনের প্রশ্ন যদি একটু দেখাই, নিবন্ধন থেকে কেমন প্রশ্ন আসে। যেমন এখানে 10ম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা ছিল এমন, দেখেন, চ্যারিটি, চ্যারিটি মানে কি, এই যে আমরা যে মানুষকে দান খয়রাত করি আর কি, চ্যারিটি। চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, যে চ্যারিটি বাড়ি থেকেই শুরু হয়, আপনার বাড়িতেই চ্যারিটিটা শুরু হবে। আপনার বাবা মা যদি আপনাকে শিখায়, আপনার পরিবারের বড়রা যদি আপনাকে শিখায়, আপনি শিখে যাবেন যে আমাকে দান করতে হবে। তাহলে বলা হচ্ছে যে এই যে দান, দান খয়রাত, চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, যে বাড়িতে শুরু হয়, দান করাটা বাড়িতে শুরু হয়, ঠিক আছে। এখন এটা কি শুরু হয়, হয় মানে কি, প্রতিনিয়ত হয়, এটা একটা ন্যাচারাল বিষয়, যেহেতু প্রতিনিয়ত হয়, হ্যাবিটের মতো, চিরন্তন সত্যের মতো, এটা সবসময় বাড়ি থেকে আমরা শিখি, যেহেতু বাড়ি থেকেই শিখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমি বিজ্ঞান লিখতে পারবো না, কারণ বিজ্ঞান লিখলে অর্থ হইতো যে চ্যারিটি বাড়িতে শুরু হতো, পাস্ট বোঝাবে, হতো না ভাই, এখনো হয়। প্রেজেন্ট পারফেক্টলি লিখতে পারবো না, যে হয়ে গেছে, বাড়িতে শুরু হয়ে গেছে, আর হবে না, শেষ বোঝাবে, যে ওই কাজটা শেষ হয়ে গেছে, এইটাও বোঝাবে না, এখানে এটা বোঝাচ্ছে না। সো আমি প্রেজেন্ট পারফেক্টে আনসার করতে পারছি না। আর ইজ বিগিনিং, যে শুরু হচ্ছে, বাড়িতে দান খয়রাত শুরু হচ্ছে, এরকম ওর কোনো মিনিং আমরা এই সেন্টেন্সে পাচ্ছি না, আমরা পাচ্ছি যে শুরু হয়। সো প্রেজেন্টে আমাকে উত্তরটা করতে হবে, আমাকে লিখতে হবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে চ্যারিটি বাড়িতে শুরু হয়, বড়দের কাছ থেকে আমরা শিখে তারপরে কি করি, আমরা এটা করতে থাকি। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই রকমের আরেকটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে 10ম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 আরেকটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন দেখেন, এই প্রশ্নটাতে বলছে যে রানী ছবি আঁকে, ট্রান্সলেশনের মধ্যে এটা চলে আসছিল, রানী ছবি আঁকে। দেখেন, আঁকে মানে কি, প্রতিদিন আঁকে, প্রতিদিন আঁকে, এটা তার হ্যাবিট, অভ্যাস। তাহলে যেহেতু আঁকে, রানী ড্র লিখলে হবে না, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু ভাইয়া এস লাগবে, এস তো নাই, সো এ বাদ।
ড্রেও আছে, পাস্টে দিয়েছে, ড্র থেকে, ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে কি, ড্রেও, পাস্ট। রানী ড্রেও আ পিকচার মানে কি, রানী একটি ছবি এঁকেছিল। পাস্টের কথা এখানে বলে নাই, বলছে আঁকে। সো এটিও আমি উত্তর করতে পারছি না। রানী ইজ ড্রয়িং আ পিকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি আঁকছে, রানী একটি ছবি আঁকছে, এখন আঁকছে, এখন চলতেছে না, এখন চলতেছে এরকম কিছু বলে নাই। তাহলে রানী ড্রোস আ পিকচার, এখানে সাবজেক্ট ভার্ব ওয়ান আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এস, আমাকে এটা কনফার্ম হইতে হবে যে এস আছে কিনা, আছে, সুতরাং আনসার অবশ্যই কি হবে, ডি হবে। অনেক সহজ প্রশ্ন, আপনি যখন বুঝে উত্তরগুলো করবেন এবং যদি একটু অর্থটা বোঝেন সবচেয়ে ভালো হয়। দেখেন, তেল পানিতে ভাসে, তেল পানিতে ভাসে, এটিও কিন্তু একটি চিরন্তন সত্য, তাই না? আমরা পানিতে সবসময় তেল ভাসতে দেখি। আরেকটা হচ্ছে যে যেহেতু এটা সবসময় ভাসে, সায়েন্টিফিক ট্রুথও বলতে পারি। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তার ইজ ফ্লাটিং বলতে পারবো না। ইজ ফ্লোটিং যদি আমি বলি ভুল হবে। ভাসছে না, ভাসে, এখানে আবার একটা ইজ আসছে, সো দুই জায়গায় এরকম ইজ হইতেও পারে না, এটা এমনিতেও ভুল। তারপর এখানে এখানে যদি খেয়াল করেন যে অয়েল, এখানে ইএস যুক্ত হয়েছে, ইএস যুক্ত হচ্ছে, কিন্তু আমাদের বাক্যের ভার্বটা হচ্ছে ফ্লোট, FLOAT, আর এর সাথে এস যোগ করলে শুধু এস হবে। ইএস থেকে আসবে, এখানে তো ইএস যোগ হওয়ার কোনো প্রয়োজনই নাই। আমরা তো গতদিন পড়েছিলাম তো যে এস, এস, SH, CH, X, O, Z এগুলো থাকলে ইএস দিব, এগুলো তো নাই, সো এখানে ইএস যোগ করার কোনো দরকার নাই। সো আনসার কোনটা হবে, অবশ্যই সি। আর এখানে ডি নাম্বারও আনসার হবে না, কারণ এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। প্যাসিভ ভয়েস বলতে বোঝায় সাবজেক্ট নিজে ভাসে না, পানি মানে তেল ভাসে না পানিতে, অন্য কেউ তাকে ভাসায়, এরকমটা বোঝায়। আমরা ভয়েসের ক্লাসে গিয়ে এগুলো আরো একটু ভালো করে বুঝবো। আপাতত সি যে আনসার হচ্ছে, এইটা আপনারা বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে একটু জানাবেন, তাহলেই হবে। আশা করি ক্লিয়ার আছি আমরা, হ্যাঁ। ওকে, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, ক্লিয়ার আছেন আপনারা। নেক্সট, হ্যাঁ, আমরা 2 নম্বরে যে রুলটা পড়ব, এইটা আপনারা অনেকে আছেন যে রাইট ফর্ম ভার্ব যখন পড়েন তখন এইটা মানে মুখস্থ করতে করতে মুখে ফেনা তুলে ফেলেন। হ্যাঁ, আসলে মুখস্থ করার দরকার হয় না। কি কি আছে আমি একটু একটু যদি আপনাদেরকে বোঝাই বলি। 2 নাম্বার যে রুলটা আমরা শিখব, গতদিন আমি এগুলোর কথা একটু অল্প করে বলছিলাম আপনাদেরকে। দেখেন, এখানে যে শব্দগুলো আছে, আমরা অনেকেই আছে যে এগুলো আমরা বাসায় একেবারে ইচ্ছা মতো মুখস্থ করি। হ্যাঁ, যে এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কে কে মুখস্থ করছেন আজ পর্যন্ত বলেন, জানাবেন। আপনারা মুখস্থ করবেন, তবে এই শব্দগুলি না, এই শব্দগুলোর অর্থ। কেন? দেখেন, অলওয়েজ মানে সব সময়। এখন অলওয়েজ দিয়ে যদি আমি কোনো কথা বলি যে আমি সব সময় এটি করি, কোন একটা কাজের কথা যদি আমি বলি, তাহলে সব সময় করি মানে কি, এটা আমার হ্যাবিট। যেহেতু ওইটা আমার হ্যাবিট, আমি ওই কাজের কথা যদি বলতে চাই, আমি তো প্রেজেন্ট ইনডিফিনিটেই বলবো, কারণ হ্যাবিটের কথাটা প্রেজেন্ট ইনডিফিনিটেই বলতে হয়। অভ্যাসগত কর্ম মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাকে লিখতে হবে। আর এখানে যেই শব্দগুলো আছে, আপনি যদি শব্দগুলো ভালো করে মিনিং খেয়াল করেন, তাহলে আপনি বুঝবেন যে সবগুলো দিয়ে হ্যাবিট বোঝায়, সবগুলো দিয়ে হ্যাবিট বোঝায়। আমি প্রায়ই কোনো একটা কিছু করি, অফেন মানে কি প্রায়ই করি, অভ্যাস, সাধারণত করি। হার্ডলি মানে কি, হার্ডলি সেলডম মানে হচ্ছে কদাচিৎ, কদাচিৎ মানে কি প্রায় ওইটা করি না। আমি কদাচিৎ আইসক্রিম খাই, মানে আমি আইসক্রিম ধরতে গেলে খাই না, বছরে হয়তো বা 2-1 বার খাই।
তার মানে এইটাও আমার একটা হ্যাবিট। আমি আইসক্রিম খাইতে পারি না, আমার আমার কোল্ড অ্যালার্জি আছে, খাইলে আমার ঠান্ডা লাগে। তার মানে কদাচিৎ, কদাচিৎ শব্দের অর্থই হচ্ছে যেটা করি না প্রায়, এটা আমার একটা হ্যাবিট। তারপরে কি আছে দেখেন, পরে আছে জেনারেলি, নর্মালি, মানে কি সাধারণত, সাধারণত এটা আমি করি, সাধারণত সে বাসে করে স্কুলে যায়, হ্যাবিট, প্রায় সে এই একটি কাজই করে, বাসে করেই যায়। সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস, এই তিনটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে কোন একটা কিছু করি, মাঝে মাঝে আমি কফি খাই, এটা আমার একটা হ্যাবিট। প্রতিদিন করি অবশ্যই হ্যাবিট, রেগুলারলি করি হ্যাবিট, ফ্রিকুয়েন্টলি প্রায়ই করি হ্যাবিট। হ্যাঁ, আর পরে লিখেছি এভরি প্লাস যদি কোনো সময় উল্লেখ থাকে, এভরি প্লাস কোনো সময় বলতে যেমন এভরি ডে, এভরি মর্নিং। এখন দেখেন প্রতিদিন বা প্রতিদিন সকালে, প্রত্যেক সকালে আমি কিছু একটা করি, হ্যাবিট না? হ্যাবিট। আরেকটা হচ্ছে অনের পরে যদি ডে থাকে, যেমন অনের পরে ডে থাকে কিরকম, যেমন অন হলিডেজ, অন হলিডেজ মানে কি ছুটির দিনগুলিতে, অন ফ্রাইডেজ শুক্রবারগুলিতে, মানে প্রতি সপ্তাহে একটা করে শুক্রবার আসে, আর সেই শুক্রবারগুলিতে আমি নামাজ পড়তে যাই। এখন শুক্রবারগুলিতে আমি বেড়াইতে যাই, শুক্রবারগুলিতে আমি পার্কে হাঁটতে যাই। এই যে আমি কাজের কথা বলতেছি, এটা আমার হ্যাবিটের মতো, তো আমি প্রায় করি তো এই কাজটা। সো এখানে যেই শব্দগুলি আছে, এই শব্দগুলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইভাবে পড়াটা বোকামি, আমরা এইভাবে পড়বো না, আমরা এগুলো মিনিং বুঝে রাখবো, জাস্ট মাথায় সেট করে রাখবো যে এগুলো দিয়ে হ্যাবিট বোঝায়, আর হ্যাবিট যদি বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্টগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সো এগুলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মুখস্থ কি আমরা শব্দগুলি করব নাকি অর্থগুলি করব, আমাকে একটু জানাবেন। এটা দিয়ে সেন্টেন্স কিরকম হয়, যেমন ধরেন হি ওফেন, হি ওফেন কামস হিয়ার, সে প্রায় এখানে আসে, হি ওফেন কামস হিয়ার। অবশ্যই কামস হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আর গতদিন কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম ভাই যে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার এস আছে, আর ওফেনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওফেন হচ্ছে কি অ্যাডভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। তো এখানে ওই অ্যাডভার্বটা বসছে, সে প্রায় এখানে আসে। আরেকটা বাক্য দেখেন, আরেকটা বাক্য হচ্ছে যে আই ইউজুয়ালি টেক ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM, যে আমি সাধারণত সকাল 7টা বাজে কি করি, নাস্তা খাই, সাধারণত সকাল 7টা বাজে নাস্তা খাই। টেক কথাটা কিন্তু আমরা খাওয়া অর্থে ব্যবহার করতে পারি, হ্যাভ কথাটা দিয়ে আমরা মানে খাওয়া বুঝাইতে পারি, ইট দিয়েও বুঝাইতে পারি। খাওয়া অর্থে তিনটা শব্দ, ইট, হ্যাভ, টেক, তিনটা কথাই ব্যবহার করা যায়। এখন একটু এখানে আরেকটা জিনিস শিখে রাখবেন, নির্দিষ্ট সময় 6টা বাজে, 7টা বাজে, এই নির্দিষ্ট সময় বোঝাইতে আমাদের প্রিপজিশন অ্যাট ব্যবহার করতে হয়। এটা আমরা মনে রাখবো যে একেবারে নির্দিষ্ট সময় যখনই আমরা কোথাও লিখবো তখনই অ্যাট লাগবে, একদম ফিক্স টাইম যদি বোঝাইতে চাই, অ্যাট। এখন একটু বোঝেন, এই যে আমরা পড়লাম যে উপরের শব্দগুলো এগুলো দিয়ে হ্যাবিট বোঝায়, সো এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা আমরা বুঝতে পারছি। একটা সমস্যা হইলো, যারা আমরা না বুঝে মুখস্থ করি যে এই শব্দগুলো থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যারা না বুঝে মুখস্থ করি, অর্থের দিকেও কোনো খেয়াল করি না, পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন দেয় প্রচুর ছেলে পেলে এটা ভুল করে আসবে। কেন ভুল করে আসবে? দেখেন, আমাদের অভ্যাস চেঞ্জ হয়। আজকে আমার যে অভ্যাসটা আছে, ধরেন এখন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আগামী মাসে আমি 6টায় উঠবো না, আমি আরো দেরি করে উঠতে পারি, 6:30টায় উঠতে পারি। তার মানে হ্যাবিট চেঞ্জ হইতে পারে। তার মানে এই শব্দগুলো থাকলেই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবেই গ্যারান্টি নাই। আমাকে বুঝতে হবে কাজটা কি প্রতিনিয়ত আমি করি, নাকি করতাম, নাকি সামনে করব, আমাকে এটা বুঝতে হবে। আমি যদি টাইমটা ধরতে না পারি, মিনিংটা বুঝতে না পারি, আমি পারবো না, সেন্টেন্স কারেক্ট করতে পারবো না। কেমন? আমি যেমন আপনাদেরকে একটা প্রশ্ন দেই, এই প্রশ্নটা একটু দেখেন। ধরেন বলা হলো যে হি রেগুলারলি
এখন এই রেগুলারলি দেখে অনেকে আছে যে ভাইয়া ও রেগুলারলি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একদম ধরেন যে সে রেগুলারলি দেখে ঝাঁপাই পড়লো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি রেগুলারলি ড্যাশ আউট অ্যাট 7 a.m. 7 a.m. in the last week. He regularly dash out at 7 a.m. in the last week. এখানে ধরেন গো ভার্বটা আমাদেরকে বসাইতে হবে, গো বসাইতে হবে। এখন এই রেগুলারলি দেখে অনেকে আছে আবেগে গোজ লিখে দিয়ে চলে আসবে, আর অপশন এতেই আপনাকে দিয়ে রাখবে গোজ, অপশন এতেই দিয়ে রাখবে গোজ, আর বলবে তো যে রেগুলারলি সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গোজ দিয়ে চলে আসবে। কিন্তু পরে যে বলে দিচ্ছে ইন দ্য লাস্ট উইক, গত সপ্তাহে, গত সপ্তাহে, এই যে গত সপ্তাহে, আমি যখন গত সপ্তাহে কথাটা যখন আমি বলতেছি তখন কিন্তু আমার মানে কোনোভাবে এখানে প্রেজেন্ট লেখার সুযোগ নাই, কারণ গত সপ্তাহে সে 7টার সময় বাইরে যেত, এখন আর যায় না। সে গত সপ্তাহে নিয়মিত 7টার সময় বাইরে যেত, সপ্তাহে 7 দিন 7 দিনই সে বাইরে গিয়েছিল সকাল 7টায়, কিন্তু এই সপ্তাহে আর যাইতেছে না, এই সপ্তাহে যায় না। তার মানে হেবিট চেঞ্জ হইতে পারে। তো আমাকে এই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। যখন আমি দেখবো যে এরকম সময়টা এরকম আছে যে সময়টা বলতেছে পাস্টে, তখন আর আমি এই রেগুলারলি দেখে আমি প্রেজেন্টে লিখতে পারবো না। আমি কি লিখবো যে হি রেগুলারলি ওয়েন্ট আউট অ্যাট 7 a.m. ইন দ্য লাস্ট উইক। ইন দ্য লাস্ট উইক, ইন দ্য লাস্ট উইক না দিলেও সমস্যা নাই, শুধু শুধু লাস্ট উইক লিখলে হবে। এবার লিখতে পারি হি রেগুলারলি went out at 7 a.m. last week. লাস্ট উইকের আগে ইন দা না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে যারা ইংলিশটা এরকম রুল মুখস্থ করে তাদেরকে যে ফাঁদে ফেলা যায় খুব সহজে, এটা বুঝেন, খুব সহজে ফাঁদে ফেলা যায়। ওকে, আচ্ছা, অর্থ পারি না কি করা যায়? আপু শুনতে থাকেন, আস্তে আস্তে, আমি তো অর্থ বলে বলে আপনাদের বোঝাচ্ছি, শুনতে থাকেন, বুঝতে পারবেন যদি এইটা আপনারা বুঝে থাকেন। আচ্ছা, অনেকেই গন আউট লিখতেছে, গন আউট কেন, গন আউট কেন? এখানে হচ্ছে আমাদের লাস্ট উইক যেহেতু আছে পাস্টের সময়, তাহলে সাবজেক্ট প্লাস তো ভার্ব টু হবে, ভার্ব টু হবে, আর গো থেকে ওয়েন্ট হয়, তাই না? গন কেন হবে? আচ্ছা, এরপর শুনেন আরেকটা সেন্টেন্স দেখেন, বলা হলো সামটাইমস জন, যে মাঝে মাঝে জন ড্যাশ ইউ নেক্সট উইক। এখন নেক্সট উইক বলেছে, আমাকে বলছে যে ভিজিট ভার্বটা বসাও। এখানে ভিজিট এটাকে সঠিক ফর্মে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে সামটাইমস জন ড্যাশ ইউ নেক্সট উইক, যে আগামী সপ্তাহে জন মাঝে মাঝে তোমাকে কি করবে, দেখতে যাবে, মাঝে মাঝে তোমাকে দেখে আসবে। তার মানে নেক্সট উইক বলতেছে যে এটা আগামী সপ্তাহে হবে, এখন হয় না, কিন্তু আগামী সপ্তাহে হবে। এখন কেউ যদি সামটাইমস দেখে ভিজিটস আনসার করে দিয়ে চলে আসে, তাহলে কি হবে বলেন? আগামী সপ্তাহে জন মাঝে মাঝে তোমাকে দেখে নাকি দেখবে, কোনটা? অবশ্যই ফিউচারে হবে। সো আমি এখন ভিজিটস লিখলে কোনোভাবে আনসার হবে না, আমাকে লিখতে হবে কি, উইল ভিজিট। কি লিখতে হবে? উইল ভিজিট। ওকে, সামটাইমস জন উইল ভিজিট ইউ নেক্সট উইক। আগামী সপ্তাহে জন মাঝে মাঝে তোমাকে গিয়ে দেখে আসবে, তোমার ওখানে বেড়াতে যাবে। সিম্পল। সো শব্দের শুধুমাত্র আপনি শব্দটার মধ্যে যদি শুধু ফোকাস করেন, পুরো বাক্যটা আপনি খেয়াল না করেন, আপনি এরকম ভুল করবেন। ওকে, আর যারা বিসিএস দিবেন বা প্রাইমারির পরীক্ষা দিবেন, এগুলোতে তো অনেক মার্ক পাওয়ার দরকার। যারা এরকম অর্থ কিছুই বোঝেন না, তাদেরকে আমি বলবো যে আমার এই 7 নভেম্বর থেকে যে পেইড ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে, নতুন যে কোর্সটা শুরু হচ্ছে, ওইটাতে ভর্তি হয়ে যান। এইবার এই কোর্সের মধ্যে মিনিং এর উপরে আরো বেশি জোর দেওয়া হবে। এইবার নতুনভাবে যে কোর্সটা আমরা শুরু করতেছি, আসলে ইংলিশের রুল পড়ার চেয়ে বাক্যের
কনটেক্সট বুঝতে হয়, কি বলা হয়েছে, বাক্যটাতে কি বলা হইতেছে, এটা বুঝলে আমরা আনসার করতে পারি। শুধু রুল পড়ে আসলে ইংলিশ শেখা যায় না, একটা ভাষা তো, এটা আসলে রুলের চেয়ে মিনিং কনটেক্সটটাকে এটা বেশি ইম্পর্টেন্ট। শুধু রুল দেখলে আপনি অনেক সময় ভুল করবেন, কিন্তু কনটেক্সট দেখলে আপনি কখনোই ভুল করবেন না, সবসময় আপনার হবে। ওকে, জি জি, সোজার মধ্যে অনেক বাঁকা, হ্যাঁ এটাই তো বললাম যে যদি পরীক্ষাতে এই এই শব্দগুলো দিয়ে যদি প্রশ্ন দেয়, আর সেই প্রশ্নের মধ্যে যদি আপনারা দেখেন আহ, যদি আপনারা দেখেন যে 7 রকমের টাইম উল্লেখ করে দিয়েছে, আপনি বিশ্বাস করেন যারা শুধু রুল মুখস্থ করে এরা অনেকেই ভুল করে আসবে, বেশিরভাগই ভুল করবে। ওকে, খেয়াল রাখবেন। আসেন পরের কনসেপ্টটাতে যাই। পরের কনসেপ্টটা আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। হ্যাঁ, একটু বুঝবেন ভালো করে, আমরা একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটু কথা বলি, যারা একটু কম বোঝেন তাদের জন্য আসলে কথাগুলো বলতে হচ্ছে। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা একটা জিনিস মনে রাখবো যে ঠিক ঠিক এখন কোন একটা কিছু চলছে, ঠিক এখন, এখন হচ্ছে বা চলছে, কোন একটা কিছু, কোন একটা কাজ ঠিক এখন হচ্ছে বা এখন চলছে, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটির স্ট্রাকচার আমরা ছোটবেলা অনেক মুখস্থ করেছি, যে সাবজেক্টের পরে হচ্ছে আমাদেরকে এম দিতে হয়, ইজ দিতে হয়, আর দিতে হয়, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আর গতদিন আইএনজি কিভাবে দিতে হয় বেস ফর্মের সাথে আমি কিন্তু বলেছি। আমি এখানে যে ভার্বের সাথে আইএনজি লিখেছি, এই আইএনজি আমি দিতে পারবো শুধু বেস ফর্মের সাথে। এটা আপনাদের মনে হয় আমি ওই যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়ে তখন বেস ফর্মকে আমি কিন্তু বুঝাই আসছি, সো আমি এখন নতুন করে বলতেছি না। আপনারা এখানে ভার্বের সাথে আইএনজি এই জিনিসটা মাথায় রাখবেন না, মাথায় রাখবেন আপনি যেখানেই দেখবেন যে ভার্বের সাথে আইএনজি, আপনি মাথায় রাখবেন যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আমরা কখনো হেডিং লিখতে পারি না, কারণ হ্যাড তো বেস ফর্ম না। এই জন্য হ্যাডের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, আমরা সেই হ্যাবের সাথে কি করি, আইএনজি যোগ করি। আমরা কখনো আর এর সাথে আইএনজি যোগ করি, এটাকে আরিং লিখি না। এই আর এর বেস ফর্ম হচ্ছে বি, আমরা সেই বি এর সাথে কি করি, আইএনজি যোগ করি। সো আইএনজি যোগ করতে গেলে আমাকে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, শুধু ভার্বের সাথে না, বেস ফর্মের সাথে আইএনজি, এই কথাটা মনে রাখতে হবে। আর এখানে আরেকটা জিনিস ছোট্ট করে মনে রাখতে হয়, সাবজেক্ট যদি আই হয়, আই এর সাথে এম বসে, আর এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে আর বসে। আই এর সাথে অলওয়েজ এম, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। এখন আমরা গতদিন যে সাবজেক্টগুলো শিখেছিলাম, যেমন আমরা শিখেছিলাম আই, তো আই এর সাথে কি হবে বলেন, আই এম হবে। উই, উই তো প্লুরাল, তাহলে আর হবে। তারপর ইউ, আমরা বলেছিলাম সেন্টেন্সে যদি আমরা ইউ কে ব্যবহার করি, ইউ কে প্লুরাল ধরতে হয়, যেহেতু ইউ প্লুরাল তাহলে ইউ এর সাথে আর বসবে। হি সিঙ্গুলার ইজ, শি সিঙ্গুলার ইজ, ইট সিঙ্গুলার ইজ, দে তো প্লুরাল তাহলে আর। রানী, রানী তো সিঙ্গুলার তাহলে ইজ। ঠিক এইভাবে আপনাকে বুঝে এম ইজারটা ব্যবহার করতে হবে। তারপর আপনি ভার্বের সাথে আইএনজি দিবেন, সেটা যেই ভার্বই নেন। যেমন আমি যদি লিখি রাইটিং, রাইটিং, আই এম রাইটিং মানে কি, আমি লিখছি মানে এখন লিখছি। ইউ আর রাইটিং মানে তুমি লিখছো। হি ইজ রাইটিং মানে সে লিখছে। শি ইজ রাইটিং মানে সে লিখছে। ইট ইজ রাইটিং মানে এটা লিখছে। দে আর রাইটিং মানে তারা লিখছে। রানি ইজ রাইটিং মানে রানী লিখছে, এখন লিখতেছে সবাই। ওকে, এটা আমরা একটু খেয়াল রাখবো। অনেকে আপনারা আছেন যে এরকম ভাবে লেখেন, রাইটিং ডাবল টি দেন, অনেকে রাইটিং মানে ডাবল টি দেয়, এটা কিন্তু একদমই ভুল। কারণ রাইট শব্দটা এইটা শেষে একটা ই আছে, আইএনজি করার সময় নর্মালি ভার্বের শেষে যদি একটা ই থাকে, সেই ইটা বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। তাহলে ই যদি আমি বাদ দিই, আমার শব্দটা হচ্ছে রাইট, আর এর সাথে আইএনজি যোগ করলে শুধু রাইটিং। টি আমার একটাই হবে, ডাবল টি হওয়ার সুযোগ নাই, একটাই টি। কিন্তু রাইটের ভার্ব 2 হচ্ছে রোট, আর ভার্ব 3 হচ্ছে রিটেন। রিটেন বানানে ডাবল টি আছে,
রিটেন বানানে ডাবল টি আছে, কিন্তু রাইটিং বানানে টি কিন্তু একটাই, খেয়াল করতে হবে, অনেকেই ভুল লিখে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বুঝে থাকি, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে যে রুলটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে এটা একটু বুঝেন। এটা হচ্ছে 3 নাম্বার। আমরা 3 নাম্বারে যে জিনিসটা মনে রাখবো, এখানে কয়েকটা শব্দ আছে, কয়েকটা শব্দ আছে, এর মধ্যে একটা আছে নাও। নাও মানে কি, ঠিক এখন, এই মুহূর্তটা, অ্যাট দিস মুমেন্টও বলতে পারি, নাও অ্যাট দিস মুমেন্ট একই কথা আসলে। রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, টুডে, দিস সিজন, দিস ইয়ার, স্টিল, ডে বাই ডে, গ্রাজুয়ালি, র্যাপিডলি, ইয়ার আফটার ইয়ার, এই যে শব্দগুলো আছে এগুলো বোঝায় কোন একটা কাজ চলতেছে। ধরেন বছরের পর বছর ধরে কোন একটা কিছু চলতেছে, তখন আমরা ইয়ার আফটার ইয়ার কথাটা ব্যবহার করি। র্যাপিডলি, খুব দ্রুত চলতেছে। গ্রাজুয়ালি মানে কি, ধীরে ধীরে চলতেছে, ধারাবাহিকভাবে চলতেছে, হ্যাঁ, গ্রাজুয়ালি বলি। ডে বাই ডে কি, দিনের পর দিন চলতেছে। স্টিল মানে এখনো চলতেছে। এই যে শব্দগুলো দেখতেছেন, এই সবগুলো দিয়ে বোঝায় রাইট মুমেন্টে বা অনেক দিন থেকে কোন একটা কিছু চলতেছে। এই জিনিসটা বোঝাইতে গিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সো এই শব্দগুলোর মিনিং মুখস্থ করবেন, শব্দগুলো না। আপনি দেখবেন যে এই শব্দগুলো কোন সেন্সে আমি ব্যবহার করতেছি, তাহলে আমরা এই ধরনের বাক্যগুলো সলভ করতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন একটা সেন্টেন্স দেখেন, যেমন আমি বলতেছি যে আই এম বিজি, আমি ব্যস্ত। আই এম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, ইম্পর্টেন্ট ওয়ার্ক। নাও, যে আমি ব্যস্ত, আমি, আই এম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করতেছি। আচ্ছা এখানে ওয়ার্ক না দেই, কারণ ওয়ার্কের সাথে আসলে আর্টিকেল ব্যবহার করা যাবে না, টাস্ক লিখি তাহলে ঠিক আছে। দেখেন আই এম ডুইং অ্যান ইম্পর্টেন্ট টাস্ক নাও, এই যে নাও আছে, নাও হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি হচ্ছে বোঝাচ্ছেন যে নাও মানে এখন করতেছি। তো সাবজেক্টের সাথে এম, ভার্বের সাথে কি করেছে, আইএনজি দিয়েছি। ওই নাও কিন্তু একটা অ্যাডভার্ব। আমি নাও কিন্তু এখানে না লিখে, আমি যদি চাই যে নাওটাকে আমি শুরুতে লিখবো, এই সাবজেক্টের সামনে দিব, যে নাও আই এম ডুইং অ্যান ইম্পর্টেন্ট টাস্ক, প্রবলেম নাই। অ্যাডভার্বকে আমি বাক্যের অনেক জায়গায় বসাইতে পারি, কিন্তু মূল জায়গা হচ্ছে এতটুকু, আই এম ডুইং, এটা হচ্ছে আমার মূল জায়গা। আচ্ছা আরেকটা বিষয় শোনেন, যেমন টুডে দিয়ে যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যেমন বাক্যটাতে বলা হচ্ছে যে জামিল ইউজুয়ালি গোজ টু স্কুল বাই ট্রেন, যে জামিল সাধারণত ট্রেনে করে স্কুলে যায়। বাট টুডে, কিন্তু আজকে, হি ইজ গোয়িং বাই বাস, কিন্তু আজকে সে বাসে করে যাচ্ছে। টুডে হি ইজ গোয়িং বাই বাস, আজকে সে বাসে করে যাচ্ছে। তার মানে প্রতিদিন সে কিসে করে যায়, সে বা ট্রেনে করে যায়, সাধারণত সে ট্রেনে করে যায়। কিন্তু আজকে সে যাচ্ছে, আজকে সে যায় না, আজকে সে যাচ্ছে, আজকে সে বাসে করে যাচ্ছে। তো এই কারণে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখেছি। এইরকম ভাবে আপনাকে বুঝে লিখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে কিছু সময় আছে আপনাকে পুরোপুরি মিনিং এর উপরে নির্ভর করতে হবে, কনটেক্সট বুঝতে হবে। আপনি ওখানে রুল টুল দিয়ে বুঝবেন, বাক্যের অর্থের প্রতি, ঘটনার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনাকে মানে কনটেক্সটটা বুঝতে হবে, তাহলে আপনি এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবেন। শুধু রুল পড়ে আসলে হয় না। কেমন বিষয়টা, যেমন একটা প্রশ্ন দিল এরকমের, যে জেনি ইজ ইন দ্য কিচেন, যে জেনি এখন রান্না করে। শি ড্যাশ ডিনার, সে ডিনার কি করছে। এখন আপনাকে ধরেন অপশনে দিল যে কুকস, অপশনে দিল ইজ কুকিং, কোনটা আনসার হবে বলেন, কোনটা আনসার হবে? জেনি এখন রান্না করে কেন? জেনি কি রান্না করে, রান্না করেছিল, নাকি রান্না করতেছে, কোনটা, কোনটা বলবো বলেন?
অবশ্যই আমাদের কি দেখাইতে হবে, ইজ কুকিং। কারণ জেনি যেহেতু এখন রান্নাঘরে আছে, তাহলে এখন সে কাজটা করতেছে, যেহেতু করতেছে, সো শি ইজ কুকিং ডিনার। আমি এখানে কুকস বা কুক লিখতে পারবো না, যদি লিখি আমার ভুল হবে, খেয়াল রাখবেন। আসেন এখন আমরা একটু প্রশ্ন দেখি। দেখেন 11তম নিবন্ধনে একটা প্রশ্ন আসছিল, 11তম নিবন্ধনে একটা প্রশ্ন আসছিল ট্রান্সলেশনের। প্রশ্নটা ছিল, দাঁড়াও আমি এখনই আসছি। দাঁড়াও আমি এখনই আসছি। আসছি মানে কি, আসতেছি। তুমি দাঁড়াও আমি আসতেছি, তাই না? এখন এই যে বাক্যটা আছে, দেখেন দাঁড়াও মানে কি, আসলে আমি বলতে চাইতেছি যে ওয়েট, অপেক্ষা করো আমি আসতেছি, ওয়েট আমি আসতেছি, ঠিক আছে? তো এই সেন্টেন্সের মধ্যে স্ট্যান্ড আই কাম নাও, এই যে নাও এর সাথে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, ঠিক আছে? স্ট্যান্ড আই কাম নাও হবে না। তারপরে এখানে আছে যে কিপ স্ট্যান্ডিং, কিপ স্ট্যান্ডিং দাঁড়াই থাকো। এখানে কিপ স্ট্যান্ডিং মানে কাউকে আমি দাঁড়ায় থাকতে বলতেছি, যে একদম তুমি দাঁড়াই থাকো, ঠিক আছে? তুমি কিন্তু বসবা না। কিন্তু এই দাঁড়াও বলতে কিন্তু আসলে আমি বুঝাইতেছি যে অপেক্ষা করো আমি আসতেছি, দাঁড়াও আমি আসতেছি মানে কি, ওয়েট আই এম কামিং, আই এম কামিং। হ্যাঁ, ওয়েট আই এম কামিং, অপেক্ষা করো আমি আসতেছি। কিন্তু এখানে স্ট্যান্ড হিয়ার, এখানে দাঁড়াও, আই এম কামিং, এখানে এখানে দাঁড়াও এরকমও কিন্তু আমাদের এখানে কিছু বলে নাই, শুধু বলছে দাঁড়াও। সো আমাদের আনসার কি হবে, বি, ওয়েট, অপেক্ষা করো, আই এম কামিং নাও, আমি এখনই আসছি। বুঝতে পারছেন? আরেকটা দেখেন 16তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। এটাতে বলতেছিল যে হোয়াট ইউ ড্যাশ অ্যাট দিস মোমেন্ট। ভাইয়া ভালো করে বুঝবেন এই প্রশ্নটা। হ্যাঁ, আপনাদের একটা জিনিস বলি, কোশ্চেন কি জানেন? কোশ্চেন, কোশ্চেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোশ্চেন হচ্ছে দুই প্রকার, একটাকে আমরা বলি যে ইয়েস নো কোশ্চেন, একটাকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন, আরেকটাকে বলি আমরা ডাব্লিউএইচ কোশ্চেন। এই দুইটার মধ্যে কাহিনীটা কি? ধরেন বলা হলো যে ইউ আর ওয়েটিং, তুমি অপেক্ষা করছো, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এই যে এখানে যে ভার্বটা আছে আর, অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটাকে যদি আপনি সাবজেক্টের আগে লিখেন আর ইউ ওয়েটিং, তাহলে এটা হয়ে যাবে ইয়েস নো কোশ্চেন, এটা ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। যখন আপনি অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, এটাই হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে এই যে ইয়েস নো কোশ্চেনটা না, যে আর ইউ ওয়েটিং, আর ইউ ওয়েটিং, এটা হইতেছে আমাদের ইয়েস নো কোশ্চেন, তাই না? এই ইয়েস নো কোশ্চেনের আগে দেখেন আমি কিন্তু এইটাই লিখছি, আর ইউ ওয়েটিং, ওখানে কিন্তু আর ইউ ওয়েটিং এ লিখছি। এই ইয়েস নো কোশ্চেনের আগে আপনি যদি কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করেন, যেমন আমি যদি বলি যে হোয়াই আর ইউ ওয়েটিং, তুমি কেন অপেক্ষা করছো, হোয়াই, কেন, কেন অপেক্ষা করছো, এই যে আমি একটা ডাব্লিউএস ওয়ার্ড লাগাই দিলাম, ডাব্লিউএস ওয়ার্ড লাগানোর সাথে সাথে এটা একটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেছে। তার মানে ইয়েস নো কোশ্চেনের আগে যদি ডাব্লিউএস ওয়ার্ড লাগাই, তাহলেই সেটা কি হয়ে যাবে, ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। এখন আমাদের এখানে একটু দেখেন যে হোয়াট দিয়েছে, আবার কোশ্চেন মার্ক আছে, তার মানে এটা একটা প্রশ্ন। এবং ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেনের কাহিনী কি, প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড লাগবে, তারপরে অক্সিলারি ভার্বটা লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে। তাহলে এই বাক্যটা হোয়াট ইউ ড্যাশ অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে বাক্যটা হওয়ার কথা যে ইউ আর ডুইং, ইউ আর ডুইং অ্যাট দিস মোমেন্ট, হোয়াট ইউ আর ডুইং অ্যাট দিস মোমেন্ট। যেহেতু হোয়াট আছে তাহলে আরটা
ইউ এর পরে লেখা যাবে না, আরটাকে আমাকে আগে লিখতে হবে। তাহলে আমার আনসার হবে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো অ্যাট দিস মোমেন্ট, এখন তুমি এখন কি করছো, তুমি কি করছো। তাহলে আর ইউ ডুইং, আর ইউ ডুইং কোথায় আছে ভাইয়া, এই সি নাম্বারে আছে। এটা কিন্তু হবে না, এইটাও কিন্তু হবে না, এইটাও কিন্তু হবে না। তাহলে আমার আনসার হচ্ছে কি সি। তো এই ধরনের প্রশ্ন বুঝতে গেলে আপনাকে টেন্স, কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, এই বিষয়গুলোর যদি ডিটেল আপনি না বোঝেন তখন এই উত্তর করতে পারবেন না। আমি বিষয়টা বলে দিলাম ভালো করে, আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। কথা ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। এরপর দেখেন, আমরা একটা জিনিস মনে রাখবো, নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার এই কথাটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি। এটার মানে হইতেছে ফিউচারের কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা ফিউচার টেন্সে না লিখে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে লিখতে পারি। বিষয়টা হচ্ছে অনেকটা এরকমের, যেমন ধরেন বাবা আগামীকাল বাড়ি আসবে, আমি এই কথাটা বলতে পারি যে ড্যাড উইল কাম হোম টুমরো। ড্যাড আগামীকাল বাড়ি আসবে, আসবে। আবার এই সেম কথাটা আমি বলতে পারি যে ড্যাড ইজ কামিং হোম টুমরো। ড্যাড আগামীকাল বাড়ি আসছে। আপনি দেখেন দুইটা কথাকে আলটিমেটলি কিন্তু একই জিনিস বোঝাচ্ছে যে আগামীকাল বাবা বাড়ি আসবে, ড্যাড উইল কাম হোম টুমরো, ড্যাড মানে বাবা আগামীকাল বাড়ি আসবে। আরেকটা বলতেছি ড্যাড ইজ কামিং হোম টুমরো, ড্যাড আগামীকাল বাড়ি আসছেন। আসবে আরেকটা আসছেন, এই দুইটার মধ্যে যেই পার্থক্যটা আছে, একটা আমি ফিউচার টেন্সে লিখলাম, আরেকটা হচ্ছে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখলাম, এবং দুইটা বাক্যই কারেক্ট, দুইটা বাক্যই কারেক্ট। দুইটার মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে যখন আমি উইল কাম লিখলাম, এইটা বোঝাইতেছে এক ধরনের সম্ভাবনা, যে বাবা আগামীকাল বাড়ি আসবে মানে বাবার আসার সম্ভাবনা আছে। উইল দিয়ে যখন আমরা কোনো বাক্য লিখি তখন এটা দিয়ে বোঝায় যে ওই কাজটা ভবিষ্যতে ঘটবে, ঘটতে পারে, নিশ্চয়তা নাই, হইতেও পারে নাও হইতে পারে। আর যখন ওই সেম কথাটা যখন আমি কন্টিনিউয়াসে বলতেছি তখন আমি একটা প্রায়োরিটি দিচ্ছি, একটু জোর দিয়ে বলতেছি যে বাবা আগামীকাল বাড়ি আসছে মানে কি আসতেছেন, মানে জোর দেওয়ার জন্য অনেকটা যে জিনিসটা ঘটতে যাচ্ছেই, এই জোরটা দেওয়ার জন্য আমি কি করেছি, কথাটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করেছি লিখেছি। তার মানে ভবিষ্যতের কথাটা আমি এরকম ভাবে প্রেজেন্টে লিখতে পারি। আর অনেক জায়গা আছে, আমি এগুলো আসলে নিবন্ধনের জন্য তো এত কিছু লাগে না, এখানে এত কিছু নিয়ে আসতেছি না। মডার্ন গ্রামারে আমরা যেই মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স পড়ি, মডার্ন গ্রামারে এগুলো চেঞ্জ হয়ে যাইতেছে। মানে প্রেজেন্ট দিয়ে, যেমন পাস্ট দিয়ে আমরা অনেক সময় বলি না যে পাস্টের অনেক কথা আছে আমরা প্রেজেন্টে বলতে থাকি। কাউকে একটা গল্প বলতেছিলাম, ধরেন যে সে সেখানে গিয়েছিল, আমাদের সবার সাথে দেখা করেছিল, অনেক গল্প গুজব করেছিল। এই এই যে গল্প বলতেছি, গল্পটা এইভাবে না বলে ধরেন প্রেজেন্টে বলতেছি যে তখন সে এখানে যায়, আমাদের সাথে দেখা করে, অনেক গল্প গুজব করে, রাতে ডিনার করে, তারপর সে বাড়ি ফিরে যায়। দেখেন সব প্রেজেন্টে বলতেছি, অতীতের কথা প্রেজেন্টে বলতেছি। এরকমের অনেক মানে ঘটনা আছে যেটা আমরা মনে করি যে প্রেজেন্ট মানে প্রেজেন্টের কথা প্রেজেন্টেই বলতে হবে, পাস্টের কথা পাস্টেই বলতে হবে। মডার্ন গ্রামার এরকম না, অনেক কথাকে আমরা এক টেন্স রেখে আরেক টেন্সে আমরা প্রকাশ করতে পারি। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখাইলাম যে আমরা ভবিষ্যতের কথাও প্রেজেন্ট দিয়ে কি করতে পারতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারতেছি।
এইটা সাধারণত বলি আমরা নিয়ার ফিউচার দিয়ে এটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে খুব শীঘ্রই ঘটবে এরকম কোনো কাজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে লিখতে পারি। যেমন আরেকটা বাক্য দেখেন, শি উইল গেট ম্যারিড, সে হচ্ছে বিয়ে করবে সুন, শি উইল গেট ম্যারিড সুন, যে সে শীঘ্রই বিয়ে করবে। উইল দিয়ে লিখছে, এখন এই কথাটা আমি কিন্তু এইভাবে বলতে পারি যে শি ইজ গেটিং ম্যারিড সুন। এটা মানে কি, যে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। আমি ফিউচারে বলতে পারি ভাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি। উইল দিলে বোঝাবে পসিবিলিটি, আর ইজ গেটিং দিয়ে জোর দিয়ে বোঝাচ্ছে ভাই বিয়ে করতে যাচ্ছে, সে শীঘ্রই বিয়ে করে ফেলবে, একদম আয়োজন চলতেছে, শপিং টপিং চলতেছে। ওকে, জোর দিয়ে বলার জন্য বলতেছি। সো দুইটা জিনিস আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন। ওকে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা ফিউচারের কথা এরকম ভাবে বলতে পারি যেই কাজটা ঘটতে যাচ্ছে। শেষ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই দুইটার বাইরে লাগবে না, নিবন্ধনে আর কিছু লাগবে না। আচ্ছা, এরপর দেখেন আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, এই মাত্র শেষ হয়েছে। বইয়ের মধ্যে আরো অনেকভাবে এটার সংজ্ঞা লেখা আছে, ফলাফল এখনো বিদ্যমান আছে, এটা আছে, অনেক কথা, এত মানে কমপ্লিকেশনে যাওয়ার দরকার নাই। খুব সহজ করে বোঝেন যে এই মাত্র কিছু একটা শেষ হয়েছে, এই মাত্র শেষ হয়েছে। আপনি এই কথাটা বুঝাবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। এবং প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে আপনাকে একটা হ্যাভ অথবা আপনাকে একটা হ্যাজ লিখতে হবে, তারপর একটা ভার্ব থ্রি দিতে হবে। এবং এখানে মনে রাখতে হবে যে আই এর সাথে অলওয়েজ আমরা হ্যাভ ব্যবহার করি, যত সিঙ্গুলার সাবজেক্ট আছে সবগুলোর সাথে আমরা হ্যাজ ব্যবহার করি, যত প্লুরাল সাবজেক্ট আছে সবগুলোর সাথে আবার হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ আই এর সাথে হ্যাভ হয়, সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, প্লুরালের সাথে হ্যাভ হয়। আমি এইভাবে একটু মনে রাখতে পারি, বলি যে হ্যাজের সাথে অ্যাস আছে, তো তাহলে এটা সিঙ্গুলারের সাথে হবে, আর আয়ের সাথে হ্যাভ হবে, প্লুরালের সাথে হ্যাভ হবে। এখন আমাদের যেই সাবজেক্টগুলো আছে, যেমন আই এর সাথে হ্যাভ হবে, উই তো প্লুরাল তাহলে হ্যাভ হবে, ইউ তো প্লুরাল তাহলে হ্যাভ হবে, হি সিঙ্গুলার তাহলে ইজ হবে, সরি হ্যাজ হবে, শি সিঙ্গুলার তাহলে হ্যাজ হবে, ইট সিঙ্গুলার হ্যাজ হবে, দে প্লুরাল তাহলে হ্যাভ হবে। এটা বুঝে আপনাকে বসাই দিতে হবে। আর তারপরে যে কোনো একটা ভার্ব থ্রি দিবেন, যেমন আই হ্যাভ টট, আমি পড়িয়েছি। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। দেখেন লিখেছি মানে কি, আমরা লিখেছি মানে এই মাত্র লিখেছি, লিখেছিলাম না, লিখেছি মাত্র। মাত্র আমি কি করলাম, লেখা শেষ করলাম। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো মানে মাত্র শেষ করেছো। হি হ্যাজ কাম, সে এসেছে মানে কি মাত্র এসেছে। কামের ভার্ব থ্রি কি কামি ভাই, কাম, কেম, কাম। আবার প্যাচ লাগাবেন না, আবার কেউ বললেন না যে ভাইয়া হ্যাজের পরে তো প্রেজেন্ট ফর্মে লিখে রাখছে না। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসাবো, তারপর একটা ভার্ব থ্রি দিব, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখন শোনেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমাদের আরেকটা জিনিস শেখার আছে এখানে। আপনাদেরকে আমি গতদিন এই জিনিসটা শিখিয়েছি যে শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, যে সে সবসময় সত্য বলে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য বলে। এবং আপনাদের বলেছিলাম যে ভাই সাবজেক্ট এবং মেইন ভার্ব এই দুইটার মাঝখানে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, এটা আপনাদেরকে শিখিয়েছি। এখন আমাদের এই যে এখানে যে সেন্টেন্সগুলো আমরা লিখতেছি, ইউ হ্যাভ ডান ওয়েল, এখানে দেখেন দুইটা ভার্ব আছে, একটা হ্যাভ আর একটা ডান, দুইটা ভার্ব আছে। দুটি ভার্ব থাকলে প্রথমটি হচ্ছে অক্সিলারি ভার্ব আর পরেরটি হচ্ছে মেইন ভার্ব। ছোটবেলার বিষয়, আমরা এটা মনে হয় সবাই জানি। দুটি ভার্ব থাকলে প্রথমটি অক্সিলারি ভার্ব আর পরেরটিকে মেইন ভার্ব, বা আমরা ওইটাকে প্রিন্সিপাল ভার্ব বলি।
আপনারা খেয়াল রাখবেন সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকে তখন যদি আপনি অ্যাডভার্ব ব্যবহার করতে চান তখন সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা দিব না আমরা দিব তখন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমরা অ্যাডভার্ব দিব। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমরা অ্যাডভার্বটা বসাবো যদি বসাইতে চাই। এছাড়া আপনি সামনে বসাইতে পারেন, শেষে বসাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি ভিতরে ব্যবহার করতে চান তখন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এই দুইটার মাঝখানে আপনাকে অ্যাডভার্বটা ব্যবহার করতে হবে, দুইটার মাঝখানে। বিষয়টি কেমন? যেমন we have recently visited খুলনা। we have recently visited খুলনা। আমি এখানে হ্যাভ লিখেছি আর ভিজিটেড লিখেছি, তাহলে এটি হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটি হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখন যখন আমি এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে গিয়েছি দেখেন রিসেন্টলিটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা আমি কি করেছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে লিখেছি। মাঝখানে লিখতে হবে, ঠিক আছে? দুইটার মাঝখানে লিখবো, আমরা সাবজেক্ট অক্সিলারি ভার্বের মাঝখানে লিখবো না। এখন এইটাকে আপনি এই রিসেন্টলিটাকে এরকম ভাবে না লিখে আপনি চাইলে এরকমও লিখতে পারতেন যে রিসেন্টলি উই হ্যাভ ভিজিটেড খুলনা, প্রবলেম নাই। উই হ্যাভ ভিজিটেড খুলনা রিসেন্টলি, তবুও প্রবলেম নাই। অর্থাৎ আপনি সাবজেক্টের আগে লিখতে পারেন, আপনি অবজেক্টের পরে লিখতে পারেন, কিন্তু যদি আপনি ভার্বের সাথে ব্যবহার করতে চান তখন অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি মাঝখানে ব্যবহার না করেন তাহলে কিন্তু কি হবে না, কারেক্ট হবে না। তাহলে আমরা এটা খুব ভালো করে খেয়াল রাখবো যে যদি সেন্টেন্সের মধ্যে শুধু সাবজেক্ট আর মেইন ভার্ব থাকে তাহলে দুইটার মাঝখানে, কিন্তু অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে আমাকে অ্যাডভার্বগুলো বসাইতে হবে। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশ কিছু অ্যাডভার্ব থাকে, এইটা ছিল আমাদের 4 নাম্বার রুল। একটু নাম্বারটা মেনশন করে দেই। 5 নাম্বারের যে রুলটা আপনাদের দিতে চাই সেটি হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে অ্যাডভার্বগুলো থাকে এগুলো আপনারা মুখস্থ না করে এগুলো অর্থ মুখস্থ করেন। জাস্ট নাওটা লাগবে না। দেখেন জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, সোফার মানে এখন পর্যন্ত, হ্যাঁ, আনটিল নাও এখন পর্যন্ত, আপ টু নাও এখন পর্যন্ত, আপ টু দ্য প্রেজেন্ট এখন পর্যন্ত, এই কথাগুলো এখন পর্যন্ত বোঝায়। তো এগুলো যখন সেন্টেন্সে থাকে তখন সেই সেন্টেন্সের ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কারণ এই সবগুলো দিয়ে বোঝায় এখন পর্যন্ত কিছু একটা হয়েছে, ইতিমধ্যে হয়ে গেছে, মাত্র হয়েছে, এরকম কিছু একটা বোঝায়। লেটলি এবং রিসেন্টলি একই অর্থ, এই দুইটার সেম অর্থ, দুইটার অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম অর্থ। আর এখান থেকে এই পর্যন্ত অর্থ হচ্ছে এখন পর্যন্ত, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, যেমন দেখেন হি হ্যাজ জাস্ট গন আউট, সে এইমাত্র বাইরে গিয়েছে, সে এইমাত্র বাইরে গিয়েছে মানে কি গিয়ে ফেলছে, চলে গেছে। হি হ্যাজ জাস্ট গন আউট। আচ্ছা, এখানে আমি যে নোটটা দিতে যাই ইয়েট নিয়ে, শুনেন। ইয়েট মানে এখনো, জানেন ইয়েট যখন কোনো সেন্টেন্সে বসে সাধারণত বাক্যটা নেগেটিভ হয়, ইয়েট যখনই সেন্টেন্সে থাকে তখনই বাক্যটা সাধারণত নেগেটিভ হয়। কেমন বিষয়টা? যেমন বলা হলো যে আই হ্যাভ নট টেকেন মাই ডিনার ইয়েট, আমি এখন পর্যন্ত আমি রাতের খাবার খাই নাই, এখনো আমি রাতের খাবার খাই নাই। যখন এই ইয়েটটা বসে তখন দেখবেন একটা নট চলে আসে সেন্টেন্সে, ইয়েট সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে। ওকে, আচ্ছা, এখন এই ইয়েটের কিন্তু আরেক রকমের ব্যবহার আছে। ইয়েটকে যখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি তখন এটার অর্থ হয় এখনো
বা এখন পর্যন্ত, এখনো বা এখন পর্যন্ত। তবে ইয়েট এর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে ইয়েটকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। কনজাংশন, ইয়েটটাকে যখন আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি তখন ইয়েটের অর্থটা হয় কিন্তু অর্থ। কিন্তু, যেমন হি হ্যাজ ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে। ইয়েট, কিন্তু, কিন্তু বা তা সত্ত্বেও আপনি যেটা বলেন, কিন্তু কিন্তু হি হ্যাজ বিন আনসাকসেসফুল, কিন্তু সে কি হয়েছে, সে ব্যর্থ হয়েছে, সে ব্যর্থ হয়েছে। তো এখন এখন এই ইয়েট যখন কিন্তু অর্থে ব্যবহার হবে তখন কিন্তু বাক্যটা নেগেটিভ নাও হইতে পারে, তখন কিন্তু বাক্যটাতে নট, নেভার নাও থাকতে পারে। কিন্তু যখন অ্যাডভার্ব হবে, এখানে যেরকম অ্যাডভার্ব হয়েছে, অ্যাডভার্ব হলে বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে। এটা কেন হয়? মিনিং এর জন্য। আমি এখন পর্যন্ত তাকে দেখি নাই, এই যে নাই কথা চলে আসে। আমি এখন পর্যন্ত সিলেটে যাই নাই, নাই কথাটা চলে আসে। এই জন্য ইয়ের যখন এখন অর্থে ব্যবহার করা হয় তখন বাক্যে একটা নট আসে, মানে এটা কোনো রুল না, কনটেক্সট মিনিং এর কারণে চলে আসে। আর যখন কিন্তু অর্থে ব্যবহার করা করা হয়, আমি এখানে ইয়েট না লিখে কিন্তু বাটও লিখতে পারতাম, তাই না? আমি কিন্তু বলতে পারতাম যে হি হ্যাজ ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে, বাট কিন্তু হি হ্যাজ বিন আনসাকসেসফুল, কিন্তু সে ব্যর্থ হয়েছে, অসফল হয়েছে, সফল হয় নাই। তাহলে বাটের অর্থে যখন আমরা ইয়েট ব্যবহার করব তখন নেগেটিভ হওয়াটা কিন্তু ম্যান্ডেটরি না, তখন নেগেটিভ নাও হইতে পারে। আমাকে একটু বলেন, ইয়েটের এই দুইটা পার্থক্য কি বোঝা গেছে? যদি বুঝে থাকেন, 11তম নিবন্ধনের একটা প্রশ্ন, আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। এই প্রশ্নটা একটু দেখেন, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? আচ্ছা, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? আচ্ছা, তুমি কক্সবাজার গিয়েছো, তাহলে বাক্যটা হইতো যে ইউ হ্যাভ। আপনারা অনেকে বিনের ব্যবহার জানেন না, এটা আপনারা জেনে রাখেন যে কোনো এক জায়গায় যাওয়া বোঝাইতে গো লেখা যায়, আবার বিনও লেখা যায়, দুইটাই লেখা যায়। আমি এখানে গনও লিখতে পারতাম, আমি বিনও লিখতে পারতাম, যে ইউ হ্যাভ গন টু কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার। আবার ইউ হ্যাভ বিন টু কক্সবাজার, আমি গন দিয়ে লিখলে হবে, বিন দিয়েও লিখলে হবে, কোনো জায়গায় যাওয়া বোঝাইতে দুইটাই লেখা যায়, দুইটার মধ্যে যদিও ছোট্ট একটা পার্থক্য আছে। এইটা ছিল মূল বাক্যটা, গিয়েছো। এখানে এই যে ইবার কথাটা ব্যবহার করেছে না, ইবার কথাটা ব্যবহার করেছে, এবং বাক্যটা যেহেতু প্রশ্ন, এই জন্য এই হ্যাভটা সাবজেক্টের পরে না লিখে আমাকে আগে লিখতে হবে। তাহলে হ্যাভ ইউ গন টু কক্সবাজার একটা, আর একটা হচ্ছে হ্যাভ ইউ বিন টু কক্সবাজার, গন দিয়েও লেখা যাবে, বিন দিয়েও লেখা যাবে। আর এবার যদি আমি ব্যবহার করতে চাই, এবার কোথায় ব্যবহার করব ভাই? অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে এবার ব্যবহার করার কথা, সো এবারটা এখানেই হবে। হ্যাভ ইউ এভার বিন অথবা হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, দুইটার যে কোনো একটা উত্তর হবে। এখন এখানে ডিড আছে, সো এটা উত্তর হবে না। এখানে হ্যাভ আছে আর এখানে গো লিখছে, হ্যাভ থাকলে ভিতরের ভার্বটা গন হওয়ার কথা, ভার্ব 3 হওয়ার কথা, সো এটা উত্তর হবে না। হ্যাভ ইউ গন টু কক্সবাজার, এখানে কখনো কথাটার জন্য যে এভার লাগবে সে এভারটা দেয় নাই, যেহেতু এভার দেয় নাই এটা আমাদের ভুল, এটা আমি লিখতে পারবো না। তাহলে আমার উত্তর হচ্ছে কি এ নাম্বার, যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এটাই হচ্ছে আমার উত্তর। এখন আপনি যদি এই প্রশ্ন কিভাবে করা হয়, এবার কোথায় বসবে, ভার্ব 3 হবে কিনা, এই যে প্রত্যেকটা পয়েন্ট, আপনি যদি পয়েন্টগুলো ভালো করে খেয়াল না করেন তাহলে আপনি অনেক সময় এই ধরনের প্রশ্ন আপনি ভুল করে ফেলবেন, ঠিক আছে? আর অনেক পরীক্ষাতে দেখা যায় যে প্রশ্ন ওকে কপি করে, একটু এদিক সেদিক চেঞ্জ করে দিয়ে কপি পেস্ট করে প্রশ্ন দিয়ে দেয়। তো এই ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে সচেতন না থাকলে প্রশ্ন নিয়ে ভাবা যায় না, অপশনগুলো নিয়ে ভাবা যায় না। এই যে আমি বুঝাচ্ছি এরপরও কিন্তু দু একজন ভুল আনসার কিন্তু লিখে ফেলেছে, ঠিক আছে?
অনেকে ডি লিখছে। ডি ডি হতো যদি এবার কথাটা থাকতো, ঠিক আছে, এবার কথাটা থাকলে হতো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, গণ এবং বিনের মধ্যে পার্থক্যটা কি? যদিও নিবন্ধনে এই ধরনের প্রশ্ন কম আসে, তবুও একটা সিচুয়েশন বোঝেন। ধরেন আমি আমি কাউকে আপনাকে ধরেন প্রশ্ন করতেছি যে আচ্ছা তুমি কি দেখছো যে সে কখনো কক্সবাজার গিয়েছে? এই যে সে কক্সবাজার গিয়েছে, এইটা আমি গণ দিয়েও বলতে পারি, বিন দিয়েও বলতে পারি, কিন্তু কোনটা কারেক্ট হবে? মনে রাখবেন, যদি আমি এইরকমটা ভাবি যে সেখানে গেছে কিন্তু ফিরে আসছে কিনা আমি জানি না, সেখানে সে গেছে কিন্তু ফিরে আসছে কিনা এটা আমি জানি না, আমার জানা নাই, কিন্তু গেছে আমি এটা জানি, যাওয়াটা জানি, কিন্তু আসছে কিনা ফিরে আমি জানি না, তখন সাধারণত আমরা গন ব্যবহার করি। যেমন আমরা বলি না যে হি হ্যাজ গন টু কক্সবাজার, সে কক্সবাজার গিয়েছে, গত শুক্রবার গিয়েছে, এখন পর্যন্ত আসছে কিনা আমি জানি না, তাহলে গন, গেছে, গেছে, গন দিয়ে বলতে হবে এটা। হি হ্যাজ গন টু কক্সবাজার, সে কক্সবাজার গিয়েছে। আরেকটা হচ্ছে সে গিয়ে চলে আসছে এবং আমি এটা জানি, আজকে সকালে সে চলে আসছে। যখন সে ফিরে চলে আসছে তখন আপনাকে আমি বলতে পারি যে হ্যাঁ, হি হ্যাজ বিন টু কক্সবাজার, সে কক্সবাজারে গিয়েছে, মানে কক্সবাজার দেখা হয়েছে, কিন্তু এখন আর সে সেখানে নাই, এখন সে চলে আসছে। যখন চলে আসবে তখন বিন দিয়ে লিখবো, আর যখন আমি জানি না আসছে কি আসে নাই তখন গন দিয়ে লিখবো। এটাই হচ্ছে ডিফারেন্স। এখন আমার সামনে যখন কেউ আছে, এই যে এখানে ইউ যে আছে, ইউ, হ্যাঁ ইউ, আমার সামনে আপনি দাঁড়ায় আছেন, আপনার আমি প্রশ্ন করতেছি এই তুমি কি কখনো কক্সবাজারে গেছো, তার মানে তোমার যে আমি প্রশ্ন করতেছি, তুমি যে গিয়ে চলে আসছো, আমার সামনে তো আসো ভাই, যদি গিয়ে থাকো তাহলে তো তুমি গিয়ে চলেই আসছো, নয়তো তো তুমি আমার সামনে থাকতা না। তার মানে আমার সামনে তুমি আসো, আসো মানে কি তুমি ওখান থেকে চলে আসছো। এই জন্য এখানে বিন দিয়ে বলাটাই কি হবে, বেস্ট হবে। বিন দিয়ে বলাটাই কি হবে, বেস্ট হবে। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, ভাই রে কখনো কি কক্সবাজার গেছিলা, কক্সবাজার কখনো কি দেখছো তুমি? কারণ কোন একটা সময় সে গেছিল কিনা আমি জানতে চাইতেছি। আর যেহেতু সামনে আছে ধইরা নিছি, যদি গিয়ে থাকে তাহলে সে ঘুরে আসছে, চলে আসছে, এই সেন্সে আমরা বিন ব্যবহার করতেছি। আর গণ ব্যবহার করব কখন, যখন গেছে কিন্তু আমি জানি না এখন আসছে কিনা, তখন গণ ব্যবহার করতে হবে। আমার কথা কি বোঝা গেল? আশা করছি আর কোনো ডাউট নাই। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটু কথা বলবো, সরি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়াবো এবং নন কন্টিনিউয়াস ভার্ব, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য। খুব ট্রিকি কয়েকটা বিষয় আছে, এটা আমরা ইনশাল্লাহ রবিবারের ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখবো। তবে এই সপ্তাহে আপনাদের আরো কিছু ফ্রি ক্লাস নিব, এটা নিব আমার 7 7 নভেম্বর থেকে আমার যে নতুন গ্রামার কোর্সটা শুরু হচ্ছে। তো সেই কোর্স উপলক্ষে আমি এই সপ্তাহে আরো 3টা ফ্রি ক্লাস নিব। আরো 3টা ফ্রি ক্লাস হবে, সেটা হচ্ছে জেরান্ড পার্টিসিপলের উপরে এবং ক্লজ ফ্রেজের উপরে ক্লাস হবে, ক্লজ ফ্রেজ এগুলোর উপরে ক্লাস হবে। আমি পেজে আপনাদেরকে সময়গুলো জানাবো, আপনারা ওই ফ্রি ক্লাসগুলো দেখবেন। আশা করছি ওগুলো থেকেও আপনারা উপকৃত হবেন। ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার সবার কাছে? নিবন্ধনের জন্য আমার ফ্রি ক্লাসগুলোই আপনাদের জন্য এনাফ। এগুলো দেখলেই আপনারা ইনশাল্লাহ নিবন্ধনের ইংলিশের যে সিলেবাস আছে যদি চেঞ্জ না হয় মার্ক তুলতে পারবেন। তবে যদি কেউ প্রাইমারি বা বিসিএস এর পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা দেওয়ার যদি চিন্তা থাকে, তাহলে আমার যে পেইড ব্যাচ আছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেখানে অনেক ক্লাস, অনেক ধরে ধরে সবকিছু জিনিসগুলো বুঝাই, অনেকেরই কাজে লাগবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো শেষ করব। আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আর যদি কিছু বলার না থাকে আজকের মতো বিদায় নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা যারা পিডিএফ এর কথা বলছিলেন, পিডিএফ আপনাদের
আমি দিয়ে দিব। আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে মানে যুক্ত হতে পারেন নাই, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের দরকার বলে বারবার বলছিলেন, আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে। আমি অলরেডি লিঙ্কটা পোস্ট করেছি, বাট অনেকেই হচ্ছে দেখলাম যে যুক্ত হতে পারে নাই বা কোনো প্রবলেম হচ্ছে। আসলে আপনাদের এই ক্লাসে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল রাখবেন, ধরেন আজকে কয় তারিখ, আজকে এই মঙ্গলবার, কথাটা খেয়াল করবেন, হ্যাঁ, মঙ্গলবারের ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিলাম, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিলাম। ধরেন আমি পিডিএফটা এই যে একটু পরে আমি দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপের সিস্টেম হইলো যে আজকে যে গ্রুপে জয়েন করেছে, এখন আমি যে পিডিএফটা দিব সে পিডিএফটা পাবে। আমি পিডিএফটা দেওয়ার পরে, পিডিএফটা দেওয়ার ধরেন 10 সেকেন্ড পরে কেউ গ্রুপে যুক্ত হয়েছে, আগে আমি যে মেসেজটা দিয়েছি, যে পিডিএফটা দিয়েছি, সে পরে যুক্ত হয়েছে, আমি পিডিএফ দেওয়ার পরে যুক্ত হয়েছে, সে কিন্তু আগের পিডিএফটা আর পাবে না, সে কিন্তু দেখতে পাবে না। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সিস্টেম। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আগের কোনো কিছু দেখা যাবে না। আর টেলিগ্রামের সিস্টেম হলো যে আমি যেই পিডিএফটা দিব, এটা যদি আপনি 3 মাস পরে যদি গ্রুপে জয়েন করেন, আপনি তবু সেই পিডিএফটা পাবেন। তার মানে আপনার 3-4 মাস পরেও পিডিএফটা দরকার হইতে পারে, তখন হোয়াটসঅ্যাপ থেকে আপনি সেই পিডিএফটা ডাউনলোড করতে আর পারবেন না, কিন্তু টেলিগ্রাম থেকে সব সময় পারবেন। তাহলে টেলিগ্রামে থাকাটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? এই জন্য আমি 2টা গ্রুপের লিঙ্কই আমি কমেন্টে দিয়ে দিয়েছি, এই মাত্র আমি পোস্ট করেছি, আপনারা দেখেন। আপনারা যদি সম্ভব হয় অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন। আর যারা টেলিগ্রামে যুক্ত হইতে পারেন না, এখন তাদের জন্য আপাতত আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করে দিলাম, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আগের মেসেজ দেখা যাবে না, এটা আমি বলে রাখতেছি। সো কদিন পরে আমাকে মেসেজ দিয়েন না যে আমি 7 নাম্বার ক্লাসের পিডিএফ দিলাম, ভাইয়া হোয়াটসঅ্যাপে তো পিডিএফ পাচ্ছি না। মানে এটা আমার জন্য একটু প্রবলেম, কারণ অনেক মানুষ যখন আমাকে একই মেসেজ দেয়, তখন আসলে এটা ম্যানেজ করা আমার জন্য টাফ হয়ে যায়। সো এই বিষয়টা খেয়াল রাখেন, ঠিক আছে? আর টেলিগ্রামে সবসময় পাবেন। যদি কেউ হোয়াটসঅ্যাপে কোনো পিডিএফ না পান, সেটা কষ্ট করে টেলিগ্রামে জয়েন হয়ে যান, টেলিগ্রামে সবসময় পাবেন। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে কথা হচ্ছে। আজকের মতো আচ্ছা, আফরিন আপু বলছে যে অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, কোন বইটি নিব? আমি যেটা মনে করি, যদি কারো কাছে বিসিএস এর বই থাকে, বিসিএস এর বই থাকলে সেই বই থেকেই টপিকগুলো খুঁজে খুঁজে যেগুলো সিলেবাসে আছে সেগুলো পড়ে নেওয়াই ভালো। চটি বই, ছোটখাটো বই পড়ে আপনি খুব ভালো করতে চাইবেন, এটা মানে বোকামি না? আপনার চেয়ে বেশি পরিশ্রম করবে কেউ, তার সাথে আপনি পারবেন? আপনি জানেন যে যারা চাকরি বাকরি চায় তারা কি পরিমাণ পরিশ্রম করে। তো ছোট বই পড়ার টেন্ডেন্সি থেকে বের হয়ে আসেন। সিলেবাসে যা যা আছে বিসিএস এর গাইড থেকে সেই টপিকগুলো খুঁজে খুঁজে বের করে পড়ে ফেলেন, তাহলে আপনার শেষ। আপনার নতুন করে বই কিনা লাগবে কেন? নতুন করে বই কেনার দরকার নেই। জি, তাহলে আজকে আর কথা বাড়ালাম না, ভালো থাকবেন। রাতে রিটার্ন ব্যাচের ক্লাস আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
you.